প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সমাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস। তাহলে আজকে আমাদের আলোচনা পর্বে থাকছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কাকে বলে? পূর্বপদের এবং পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে নতুন একটি অর্থের প্রাধান্য পায়, যেটিকে আমরা বলি তৃতীয় পদ। আসলে কিন্তু ব্যাকরণের সমাসের মধ্যে তৃতীয় পদ বলতে কোন পদ উল্লেখিত নাই, কিন্তু যেহেতু এই সমাসে অর্থাৎ বহুব্রীহি সমাসে নতুন একটি অন্য পদের অর্থ প্রাধান্য পায়, তাই সেই অন্য পদটিকে আমরা তৃতীয় পদ হিসাবে জানব। একটা উদাহরণ দিয়ে জানবো, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। ধরো বলেছে বিনা পানিতে জার। আমি একটু ব্যাস বাক্য করে দিলাম। এটার সমাসবদ্ধ পদ হবে বিনা পানি। বিনা পানি, বিনা পানিতে যার ব্যাস বাক্য এবং এটা যদি সমাসবদ্ধ পদ করি তো পাই আমরা বিনা পানি। এখানে পূর্বপদ কোনটি ছিল? বিনা। বিনা ছিল পূর্বপদ, আর পানি আছে পরপদ। বিনা কি আর পানি কি, অর্থগুলো জেনে রাখতে হবে। বিনা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এক প্রকার হলো কি বলবো বাদ্যযন্ত্র, আর পানি মানে হাত। তাহলে একটা পূর্বপদ পেলাম বাদ্যযন্ত্র, আর পরপদ বা উভয় এই উত্তর পদ আমরা পেলাম হাত। এখানে এই দুটো পদেরই অর্থ প্রাধান্য পায়নি। কিভাবে বুঝবো? দেখো এখানে দাঁড়িয়েছে বিনা পানি। এই বিনা পানি, তাহলে আমরা তো বলতে পারি যে বিনা পানিতে যায়। এখানে সমান সমান হয়েছে, সমাসবদ্ধ পদ হয়েছে বিনা পানি, অর্থাৎ দুটো পদের অর্থই প্রাধান্য পেয়েছে। না, দুটো পদের অর্থই প্রাধান্য পায়নি। একমাত্র দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, ওটা আমরা পরে জানবো যখন দ্বন্দ্ব সমাস আলোচনা করব। তো এখানে দেখছি বিনা পানি শব্দের অর্থ কি বলবো? বিনা পানি হচ্ছে দেবী, দেবী সরস্বতী। দেবী সরস্বতী। বিনা পানি কাকে বোঝানো হয়? সরস্বতীকে বোঝানো হয়। আর আরেকটা বললাম উদাহরণ, বিপত্নিক। বিপত্নিক এর ব্যাস বাক্য করলে কি দাঁড়াবে? বি মানে নাই, নাই পত্নী যার বা যাহার। আমরা এটাও জানি যে ব্যাস বাক্যে যার বা যাহার যুক্ত করতে হয় বহুব্রীহি সমাসে। তো বিপত্নিক কি দাঁড়ালো? নাই পত্নী যার বা যাহার। এখানে দেখো নাই পত্নী যার, এখানে তাহলে নাই একটা পত্নী একটা, নাই আর পত্নী, পূর্বপদ পরপদ। এখানে কোন পদের অর্থ প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে কোনটা? যে বিপত্নিক শব্দটি। তাহলে বিপত্নিক শব্দের অর্থ কি? যে পুরুষের স্ত্রী নাই, মারা গিয়েছে, তাকে বলা হচ্ছে বিপত্নিক। তাহলে নিশ্চয় এটা কিন্তু একটা অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, না পূর্বপদের না পরপদের। তাই এটাকে আমরা বলবো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে এক কথা মনে রাখবো, বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? আমরা অ্যানসার বলবো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। কয়েকটা কথা মনে রাখবো বহুব্রীহি সমাস চেনার উপায়। এক, মনে রাখবো ব্যাস বাক্য যে থাকে, তাহলে ব্যাস বাক্যে যার বা যাহার যুক্ত থাকবে। আর যদি ব্যাস বাক্য আমাকে করতে দেয়, তো আমাকে অবশ্যই যার বা যাহার যুক্ত করতে হবে। দুই নম্বর, ধরো অক্ষী স্থানে অক্ষ বসবে, অক্ষ বসবে। একটা উদাহরণ দিই, ধরো বলছে বিড়ালাক্ষী। বিড়ালাক্ষী, লাক্ষী মানে অক্ষী আছে, বিড়াল যোগ অক্ষী, মানে বিড়ালের চোখে নাই চোখ যায়। এখানে কি হচ্ছে? ব্যাস বাক্য করলে দাঁড়াবে বিড়ালের অক্ষীর ন্যায়, বিড়ালের অক্ষীর ন্যায় অক্ষী যার বা যাহার। এখানে দেখো যার চোখ, যে মানুষের চোখ বিড়ালের চোখের মতো, সেই মানুষটাকে বোঝানো হয়েছে। তাহলে পূর্বপদ বিড়াল প্রাধান্য পায়নি, পরপদ অক্ষী প্রাধান্য পায়নি, এখানে প্রাধান্য পেয়েছে তৃতীয় পদ। অর্থাৎ যে মানুষটার, যে ব্যক্তির চোখ বিড়ালের চোখের মতো, সেই মানুষটাকে বলা হয়েছে, তাই এটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে।
এবং বিড়াল এটা কি হবে ব্যাস বাক্য যদি আমরা সমাসবদ্ধ পদে পরিণত করি, অর্থাৎ বিড়ালের পক্ষীর ন্যায় পক্ষী যার, এটাকে যখন আমি সমাসবদ্ধ পদে পরিণত করব তখন এটা দাঁড়াবে কি, দাঁড়াবে বিড়ালাক্ষ, বিড়ালাক্ষ। তাহলে অক্ষী স্থানে অক্ষ হচ্ছে। এইভাবে তাহলে নাভি স্থানে নাভ হয়, নাভি স্থানে নাভ বসে কিরকম, তাহলে হচ্ছে পদ্ম নাভ, পদ্ম নাভ এর ব্যাস বাক্য যদি করি তাহলে হবে পদ্ম নাভিতে যার, পদ্ম নাভিতে যার। এই নাভি স্থানে আমরা ব্যাস বাক্য সমাসবদ্ধ পদ যখন করব সেটা নাভ হবে। অন্তত আমরা এই তিনটি কথা এখানে মনে রাখবো, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবো ব্যাস বাক্যে যার বা যাহার বসবে। এবার আমরা বহুব্রীহি সমাসের প্রধানত দু তিনটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমস্ত প্রকারভেদ নিয়ে আলোচনা করলে ভিডিও অতি বড় হয়ে যাবে, আমরা বেশি বড় করব না, পার্ট পার্ট হিসাবে আমরা ভিডিও দিতে থাকবো। তো প্রথমত আমরা আলোচনা করব বহুব্রীহি সমাসের সমানাধিকারী সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আর আরেকটা করব, দুটো কথা করব আমরা অন্তত, হ্যাঁ, সমানাধিকারী বা সমানাধিকরণ বহুব্রীহি সমাস এবং ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আমরা প্রধানত এই দুটো সম্পর্কে আগে আলোচনা করব। সমানাধিকরণ বহুব্রীহি সমাস চেনার উপায় কি, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস চেনার উপায় কি? দেখবা বইয়ের সংজ্ঞায় লেখা আছে যে পূর্বপদ এবং পরপদের যদি একই বিভক্তি দেখা যায়, শূন্য বিভক্তি হলে শূন্য বিভক্তি, প্রধানত শূন্য বিভক্তি ব্যবহৃত হয়, অন্য কোনো বিভক্তি ব্যবহৃত হয় না। তো বলছে পূর্বপদ ও পরপদে শূন্য বিভক্তি থাকে। এটা কিন্তু একটা চেনার উপায় অবশ্যই, পূর্বপদ ও পরপদে শূন্য বিভক্তি লক্ষ্য করা যায়। আর ব্যাধিকরণে কি হয়, ঠিক তার উল্টো, পূর্ব ও পরপদে আলাদা আলাদা বিভক্তি লক্ষ্য করা যায়, আলাদা বিভক্তি লক্ষ্য করা যায়। তো উদাহরণ দিব, আমরা দিয়ে বোঝার চেষ্টা করব। তো এখানে ধরো দিলাম উদাহরণ, পদ্ম নাভটাই দিলাম, ধর বিনা পানি দিলাম, বিনা পানি। দেখো পদ্ম নাভ ব্যাস বাক্য দাঁড়া করলে কি দাঁড়াবে, পদ্ম নাভিতে যার বা যাহার। আর বিনা পানি কি দাঁড়াবে, বিনা পানিতে যার বা যাহার। ভালোভাবে এখানে লক্ষ্য করলে বোঝা যাবে পূর্বপদ পদ্ম, এখানে পূর্বপদ বিনা, শূন্য বিভক্তি রয়েছে, এখানে কোনো বিভক্তি নেই মানে শূন্য বিভক্তি রয়েছে। আর পরপদ নাভির সঙ্গে তে বিভক্তি রয়েছে, এখানে পানির সঙ্গে তে বিভক্তি রয়েছে, এটাই মূল পার্থক্য। তাহলে পূর্বপদ এবং পরপদের আলাদা আলাদা বিভক্তি লক্ষ্য করা যায় ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে। তাহলে পদ্ম এখানে দেখো শূন্য বিভক্তি, কিন্তু নাভিতে তে বিভক্তি, এখানে বিনা শূন্য বিভক্তি, পানিতে তে বিভক্তি। তাহলে আমরা প্রধানত এই যে আমরা বৈশিষ্ট্যটি লিখেছি অবশ্যই এটা মনে রাখবো, তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস চিনতে পারবো। দ্বিতীয় ধারাটা যে কথা আমি বলবো, এটা যদি মনে রাখতে পারো আর অন্য কিছু মনে করার দরকার হবে না, সেটা হচ্ছে এখানে দুটো পদই হবে বিশেষ্য। দেখো পদ্ম বিশেষ্য বোঝাচ্ছে, নাউন হচ্ছে, প্লাস নাভি এটা একটা নাম, তাহলে বিশেষ্য হচ্ছে। বিনা একটা বাদ্যযন্ত্র, তাহলে এটা বিশেষ্য, প্লাস রয়েছে পানি মানে হাত, এটাও বিশেষ্য। তাহলে উভয় পদ বিশেষ্য হবে।
তাহলে 1 নম্বর ব্যাধিকরণ বহুব্রী সমাসের মানে বৈশিষ্ট্য কি বলবো, পূর্বপদ ও পরপদে আলাদা আলাদা বিভক্তি লক্ষ্য করা যায়। এবং 2 নম্বর বলবো এর গঠন হবে বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য। আর এর গঠন কি হবে, তাহলে সমানাধিকরণ বহুব্রী সমাসের পূর্ব ও পরপদে শূন্য বিভক্তি লক্ষ্য করা যাবে। এবং আরেকটা 2 নম্বর কি বলবো, 2 নম্বর যে বৈশিষ্ট্য দেখব সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এটা যেমন দেখলাম উভয় পদ বিশেষ্য, এটা কিন্তু রইবে একটা হবে বিশেষ্য একটা হবে বিশেষণ, একটা বিশেষ্য একটা বিশেষণ হবে, এটা আমরা মনে রাখবো। 10 ভুজা উদাহরণ দেখব। 10 ভুজা, 10 ভুজা ভালোভাবে খেয়াল করবা। 10 ভুজ যাহার বা যার, 10 শূন্য বিভক্তি রয়েছে, ভুজ শূন্য বিভক্তি রয়েছে, দুটোরই একই বিভক্তি রয়েছে, শূন্য এখানেও শূন্য। তাহলে এখানে বলা হয়েছিল পূর্বপদ এবং পরপদে উভয় পদেরই শূন্য বিভক্তি লক্ষ্য করা যাবে। এখানে আমরা দেখলাম উভয় পদেরই শূন্য বিভক্তি রয়েছে। এবার এখানে বলেছে এটা হবে একটা পদ হবে বিশেষ্য আর একটা পদ হবে বিশেষণ। তাই একটা বিশেষণ একটা বিশেষ্য এভাবে ওলট পালট হতে পারে। ওলট পালট করে আমরা বলতে পারি একটা প্রথমে অর্থাৎ প্রথম বসতে পারে বিশেষণ, তারপরে বসতে পারে বিশেষ্য। তো এখানে আমরা দেখব 10 এটা সংখ্যাবাচক বিশেষণ, 10 এটা তাহলে বিশেষণের মধ্যে পড়ছে, 10 হচ্ছে বিশেষণ আর ভুজ অর্থাৎ হাত তাহলে এটা বিশেষ্য, তাহলে বিশেষণ প্লাস বিশেষ্য বসেছে। এখানে দেখো কেশ পক্ষ, দেখো কেশ মানে চুল, তাহলে এটা বিশেষ্য, কিন্তু পক্ষ এটা পাকা, তাহলে এটা তার দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হবে বিশেষণ। তাহলে ওলট পালট হতে পারে, বিশেষ্য প্লাস বিশেষণ হতে পারে, বিশেষণ প্লাস বিশেষ্য হতে পারে, কিন্তু অবশ্যই এটা মনে রাখবো আমরা যে পূর্বপদ এবং পরপদ বিশেষ উভয় পদ যে বিশেষ্য এটা হবে না। তাহলে একটা পদ যদি বিশেষ্য হয় আর একটা পদ বিশেষণ, আর একটা পদ বিশেষণ হলে আর একটা পদ বিশেষ্য হবে। আচ্ছা, তাহলে কেশ পক্ষটা ব্যাস পক্ষটা কি করি, কেশ পক্ষ, তাহলে কেশ পক্ষ যার, কেশ পক্ষ যার। এখানে তৃতীয় পদের অর্থ কিভাবে বাঁধানো হচ্ছে, দেখো কেশ পক্ষ যার, এখানে পূর্ব ছিল কেশ আর পরপদ রয়েছে পক্ষ, কিন্তু কেশ মানে চুল, পক্ষ মানে পাকা, তাহলে চুল পাকা, তাহলে চুল পাকাকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে চুল পাকা যে ব্যক্তি তাকে। তাহলে এখানে সে কিন্তু উজ্জ্বল রয়েছে, তৃতীয় পদ এখানে সব সময় উজ্জ্বল থাকবে। এবার আমরা যে বহুব্রী সমাসের দুটি প্রকার ভেদে আলোচনা করলাম, ব্যাধিকরণ বহুব্রী সমাস এবং সমানাধিকরণ বহুব্রী সমাস, এই দুই সমাসের আমরা উৎকৃষ্ট কয়েকটি উদাহরণ দেখে নেব। এবং আবার বলছি আমরা যদি মনে রাখি এই ট্রিক্সটা মনে রাখি যে ব্যাধিকরণ বহুব্রী সমাস মানে বিশেষ্য প্লাস বিশেষ্য হবে, নাউন প্লাস নাউন, তাহলে ব্যাধিকরণ বহুব্রী সমাস। এবং সমানাধিকরণ বহুব্রী সমাস হতে গেলে সেটা হতে হবে বিশেষ্য প্লাস বিশেষণ, হয় পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, নাহলে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, কিন্তু বিশেষ্য এবং বিশেষণ হবে সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী সমাস। আর যখন বিশেষ্য প্লাস বিশেষ্য হবে সেটা হবে ব্যাধিকরণ বহুব্রী সমাস। এবার আমরা ব্যাসবাক্য না পড়ি দেখব যে কোনটা ব্যাধিকরণ বহুব্রী সমাস এবং কোনটা সমানাধিকরণ বহুব্রী সমাস। এখন চক্র পানি, চক্র পানি, এখানে আমরা কি করে বুঝবো, যদি আমি বুঝতে পারছি না কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, যদি বুঝতে না পারি ভালোভাবে খেয়াল করবা, তোমরা যদি বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা বুঝতে না পারো তাহলে তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ব্যাসবাক্য। চক্র পানিতে যায়, চক্র পানিতে যায়, পানিতে মানে হাতে, চক্র এখানে চাকা, তাহলে চাকা হাতে যায়, চক্র মানে চাকা, পানিতে মানে এখানে হাতে, এখানে চক্র মানে চাকা, তাহলে এটা বিশেষ্য হচ্ছে। আমি যদি না বুঝি তবে আমি ব্যাসবাক্য করব, তাহলে চাকা হাতে যায়, এখানে চাকা এবং হাত দুটো কি দাঁড়াচ্ছে, দুটো বিশেষ্য, তাহলে কি হবে ব্যাধিকরণ বহুব্রী সমাস। ভালোভাবে খেয়াল করো, চক্র এটা নাউন হচ্ছে প্লাস হচ্ছে পানি এটা নাউন হচ্ছে,
দুটোই যখন বিশেষ্য হবে, দুটো বিশেষ্য হলে কি হয়, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। আর যখন ব্যাসবাক্য করছি তখন আমি বুঝেই ফেলছি, কারণ চক্রতে শূন্য বিভক্তি রয়েছে এবং পানিতে তে বিভক্তি রয়েছে, তাহলে যখন আলাদা আলাদা বিভক্তি দেখা যাবে তখন সেটা হবে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে গৌরাঙ্গ, গৌর অঙ্গ, দেখো ব্যাসবাক্য না করে দেখবো, গৌর মানে একটা শ্যামবর্ণ, তাহলে একটা কালার বোঝাচ্ছে, তাহলে এটা বিশেষণ, তাহলে প্রথমে বিশেষণ প্লাস বিশেষ্য, তাহলে বিশেষণ প্লাস বিশেষ্য মানে কি হবে, এটা হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এবার ব্যাসবাক্য করব, কি করব, গৌর অঙ্গ যার, গৌর অঙ্গ যার, দেখো গৌর শূন্য বিভক্তি, অঙ্গ শূন্য বিভক্তি। এরপরে পদ্মনাভ, দেখো পদ্মনাভ ব্যাসবাক্য কি করব, পদ্ম নাভিতে যার, দেখো দুটোই পদ্ম হচ্ছে বিশেষ্য, নাভি হচ্ছে বিশেষ্য, এখানে তে বিভক্তি রয়েছে, তাহলে পদ্ম শূন্য বিভক্তি, নাভিতে তে বিভক্তি, তাহলে এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, উভয় পদ বিশেষ্য। এরপর 80 80তে 20 যার, 80 মানে দাঁত, 20 তো 20 মানে যেটা পয়জন, আমরা যেটাকে বিষ বলি, জহর বলি ওটা, তাহলে 80তে 20 যার, 80 মানে দাঁত, তাহলে 80তে 20 যার, অর্থাৎ সাপকে বলা হয় 80-20, সাপের দাঁতে বিষ থাকে, তাহলে 80-20, 80তে 20 যার, তাহলে কি দাঁড়ালো এটা, আমরা ব্যাসবাক্য না করে বুঝতে পারবো, ব্যাসবাক্য করলে তো সিওর বুঝতে পারবো, তাহলে 80তে এটা তে বিভক্তি, 20 শূন্য বিভক্তি, তাহলে এটা দাঁড়াবে উভয় পদ বিশেষ্য, সুতরাং এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে বস্ত্র পানিতে যার, তাহলে বস্ত্র শূন্য বিভক্তি, পানিতে তে বিভক্তি, ফলে এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। পঞ্চানন, পঞ্চ আনন যার, এখানে দেখো দুটোই শূন্য বিভক্তি রয়েছে এবং পঞ্চ এটা সংখ্যাবাচক বিশেষণ রয়েছে, তাহলে এটা পূর্বপদ রয়েছে বিশেষণ, পরপদ রয়েছে বিশেষ্য, তাহলে এটা কি হবে, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপর মিহিদানা, মিহিদানা যার, মিহি মানে খুবই সরু, তাহলে মিহি এটা বিশেষণ এবং দানা এটা বিশেষ্য, তাহলে বিশেষণ বিশেষ্য এবং উভয় পদই বিভক্তি শূন্য, সো এটা হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। দো ফসলি, দেখো দো মানে দুই, ফসলি যার, দো ফসলি, তাহলে দো মানে দুই, এটা সংখ্যাবাচক বিশেষণ, তারপর এটা বিশেষ্য, তাহলে এটা হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সুলোপনি, সুল পানিতে যার, দেখো পূর্বপদ রয়েছে শূন্য বিভক্তি, পরপদ রয়েছে বিভক্তি যুক্ত, তাহলে এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। পীতাম্বর, পিত অম্বর যার, দেখো দুটোই শূন্য বিভক্তি রয়েছে, তাহলে এটা হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে নীলাম্বর, নীল অম্বর যার, দুটোই শূন্য বিভক্তি, তাহলে এটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপর নীল কণ্ঠ যার, দেখো নীল শূন্য বিভক্তি, কণ্ঠ শূন্য বিভক্তি, তারপরে নীল হচ্ছে বিশেষণ, নীল বিশেষণ প্লাস কণ্ঠ হচ্ছে বিশেষ্য, তাহলে এটা কি হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত, আশা করব তোমরা এই ভিডিওটি থেকে অনেক উপকার পাবে, আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে থাকবে এরকম গুরুত্বপূর্ণ আরো ক্লাস পেতে। ধন্যবাদ।